আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি হাজারী স্যারের বইয়ের প্রথম পত্রের ২য় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন চ্যাপ্টারটির অনুশীলনীতে যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা অনেকে চ্যাপ্টারগুলো শেষ করি কিন্তু এই অনুশীলনীতে যে এমসিকিউ গুলো আছে এগুলো তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু প্রতি বছরই দেখা যায় এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো, বিশেষ করে এইচএসসিতে যে কোশ্চেনগুলো আসে প্রায় 90 থেকে 95% এমসিকিউ অনুসরণী থেকে হুবহু কমন চলে আসে। সুতরাং এইগুলো আমাদের সলভ করা খুবই গুরুত্বপূর্ণ। সো আর কথা না বলে চলো শুরু করি। এখন দেখি আমাদের ১ নম্বর কোশ্চেনটা কি বলছে, যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়। এখন আমরা তো অনেকেই জানি, সবাই জানি প্রায়, জিঙ্ক সালফাইড পর্দা ইউজ করা হয়। কিন্তু সমস্যাটা হয় আমাদের যখন বাংলায় লেখা থাকে, যখন তুমি কোশ্চেনে দেখবে অপশানে যে অনেক জায়গায় ট থাকবে এবং ড থাকবে সালফাইডের ক্ষেত্রে, তখন আমরা কনফিউজড হয়ে যাই যে সালফাইড ট রাইট অ্যান্সার হবে নাকি সালফাইড ড হবে। কিন্তু আজকে থেকে খুব ভালোভাবে জেনে নাও যে সালফাইড যদি বাংলায় লেখা থাকে, যেটাই ড থাকবে সেটাই হবে সঠিক উত্তর। তাহলে সাংকেতিকভাবে থাকলে তো আমরা বলবো যে জিঙ্ক সালফাইড, এবং যদি বাংলায় লেখা থাকে সেটা বলবো লাস্টে ড থাকবে। এখন এই আলফা কণা সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আমরা আর কি দেখে নিই। দেখি যে রাদারফোর্ডের পরমাণু যে পরীক্ষায় ব্যবহৃত যে উপকরণগুলো ছিল সেটা ছিল প্রথমে জিঙ্ক সালফাইড। এই দেখো লাস্টের দিকে খেয়াল করো ড আছে এবং জিঙ্ক সালফাইড, এবং এই জায়গায় ছিল আলফা কণা, আলফা কণাটা ব্যবহার ছিল এবং সোনার পাত। এখন অনেকে আমরা কনফিউজড হয়ে যাই বা মনে রাখতে আমাদের অসুবিধা হয়, সুতরাং তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই, একটা ট্রিক্স আছে। তোমরা এই ট্রিক্সটা ব্যবহার করে খুব সহজে মনে রাখতে পারো যে রাদারফোর্ডের পরমাণু পরীক্ষায় যে উপকরণগুলো ছিল সেটা, যে রাফা জি আসেন রাফাতে রাদারফোর্ডে, জিতে জিঙ্ক সালফাইড এবং আতে ছিল আলফা কণা এবং সেনতে সোনার পাত। তাহলে এই তিনটা উপকরণ ব্যবহৃত হয়েছিল, এবং আমরা আরো কিছু ইনফরমেশন একটু দেখে নিই যা কি কি ব্যবহৃত হয়েছিল। আমাদের তো পর্দা তো দেখলাম যে জিঙ্ক সালফাইড পর্দা, এবং একটা সোনার পাত ব্যবহৃত ছিল। যে সোনার পাতের পুরুত্বটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। সোনার পাতের পুরুত্ব ছিল 4.04 সেন্টিমিটার। এই দুটো ইনফরমেশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আলফা কণার সাংকেতিক চিহ্নটা কি। আলফা কণার সাংকেতিক চিহ্নটা কি, আলফা কণা সেটা আমাদের জানা গুরুত্বপূর্ণ, যে হিলিয়াম 4 2 2 প্লাস, অর্থাৎ যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। তাহলে আমি সাধারণত এখন তো ডিটেলসে সবকিছু বলা সম্ভব না, যেহেতু এমসিকিউ সলভ করাচ্ছি। সেগুলো যেগুলো ইমিডিয়েট দরকার, মানে যেগুলো বারবার পরীক্ষায় আসতে দেখা যায়, আমি সেগুলো তোমাদেরকে নোট করে দিচ্ছি। এগুলো অবশ্যই মনে রাখবে। সব ভুলে গেলেও এগুলো ভোলা যাবে না। এখন দুটো তিনটা ইনফরমেশন, যে আলফা কণা কোন পর্দা, জিঙ্ক সালফাইড, একটা সোনার পাত ছিল যার পুরুত্ব 4.04 সেন্টিমিটার, এবং দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলি, আলফা কণা। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় কোশ্চেনটা, আশা করি 1 নম্বর কোশ্চেনটা তোমাদের সবারই ক্লিয়ার। এখন দ্বিতীয় প্রশ্নটা দেখি কি বলছে, যে 3p অরবিটালের বেলায় এন ও এল এর মান কোনটি হবে। এখন আমরা তো সবাই জানি যে এল এর মান কি কি হওয়া সম্ভব, 0 হওয়া সম্ভব, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এখন 0 হলে আমাদের অরবিটাল হবে এস, 1 হলে আমাদের অরবিটাল হবে পি, 2 হলে আমাদের অরবিটাল হবে ডি, 3 হলে আমাদের অরবিটাল হবে এফ। যেহেতু আমার এই জায়গায় বলছে 3p, এখন 3p। এখন আমরা জানি 3 এটা কি, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, যেটা আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে এই জায়গায় n এর মান 3। আর আমি কি বলছি, p অরবিটালের জন্য l এর মান কত হয়, 1 হয়। তাহলে l এর মান হবে 1। তাহলে আমরা দেখি আমাদের সঠিক আনসারটা কত আছে, এই যে n 3 এবং l ইকুয়াল টু 1, তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার। এখন দেখি বাকিগুলো কেন হবে না, আমরা একটু দেখার চেষ্টা করি। যে n ইকুয়াল টু 3, মানে এটা হতে পারে, আমি দেখি, আপাতত থাকে ওটা। আর n ইকুয়াল টু 2 এটা তো কখনোই সম্ভব না, কারণ এই যে 3, সুতরাং প্রধান শক্তির মান 2 তো সম্ভব না, কারণ আমরা বলছি 3p। এবং n ইকুয়াল টু 3 এটাও হতে পারে। এখন দেখি এটা কেন হলো না। এই জায়গায় l এর মান দেখো 0। এখন আমি কি বলছি, এল এর মান 0 মানে সেটা এস অরবিটাল, কিন্তু আমার আছে পি অরবিটাল, তার মানে এটা হবে না। এখন এটা দেখি, এটা এল এর মান 2,
দেখো এল এর মান 2 হলে আমার অরবিটাল হবে ডি, কিন্তু আমার তো দেখাতে হবে 3p, সুতরাং এটাও সম্ভব না। রাইট অ্যান্সার খ। ওকে, এখন আমি নেক্সট কোশ্চেন দেখি আমাদের কি বলছে। নেক্সট কোশ্চেনে বলছে যে একটি মৌলের পরমাণুর বহিস্থ স্তরের দুইটি অরবিটালের ইলেকট্রন বিন্যাস হলো 3d10 4s1 হলে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোনটি হবে। আশা করি যে তোমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের অনেক আগে থেকে আইডিয়া আছে। যদি এস ব্লকের ক্ষেত্রে আমার যদি গ্রুপ সংখ্যা বা পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারে, এস ব্লক মানে সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করবে। এখন এস ব্লকের ক্ষেত্রে আমার এসে যতটা ইলেকট্রন প্রবেশ করবে সেটা আমার হবে গ্রুপ সংখ্যা। যেমন এই যে এসে প্রবেশ করছে 2টা ইলেকট্রন, সুতরাং আমার গ্রুপ সংখ্যা হবে 2। পি ব্লকের ক্ষেত্রে, পি ব্লকের ক্ষেত্রে ভালো করে শুনবে, পি ব্লকের ক্ষেত্রে এস এবং পি আমার এই দুটোই কাউন্ট করতে হবে। পি ব্লকের ক্ষেত্রে যেমন 3s2 3p6। এখন দেখো লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে, সুতরাং আমার এস এবং পি অরবিটালে যে ইলেকট্রনগুলো প্রবেশ করছে 2 যোগ 6 প্লাস প্লাস, এখন এই পি অরবিটালের গ্রুপটা বের করার জন্য সাথে আমার 10 অ্যাড করতে হবে। 10 অ্যাড করতে হবে, 10 অ্যাড করলে টোটাল 18, তার মানে এটার গ্রুপ নাম্বার 18। ঠিক আছে, এখন কেন যে 10টা অ্যাড করতে হয় এটা আমি পরবর্তীতে যখন মৌলের পর্যাবৃত্ত ধর্ম অধ্যায়টা দেখাবো তখন আমি বলে দেবো যে এই 10টা কেন অ্যাড করা হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের যখন এস ব্লক হবে তখন আমরা এস শুধু এস কেই কাউন্ট করব, যখন পি ব্লক হবে তখন আমরা এস আর পি অরবিটালে যে কয়টি ইলেকট্রন প্রবেশ করবে সেটাকে কাউন্ট করব। এবার দেখি ডি অরবিটাল যখন হবে, ডি অরবিটাল, ডি অর ডি ডি ব্লকের ক্ষেত্রে কি হবে, যদি ডি ব্লকের ক্ষেত্রে আমরা এস ও ডি এটা এই দুটোকে কাউন্ট করব, এস ও ডি কে কাউন্ট করব। যেমন আমাদের এই জায়গায় 3d 10 4s অন, এই দেখো এই জায়গায় ডি অরবিটালে প্রবেশ করেছে ইলেকট্রন, তাহলে আমরা ডি এবং এস অরবিটালের টোটাল ইলেকট্রনকে কাউন্ট করব। তাহলে ডি অরবিটাল আছে 10 এবং এস অরবিটাল আছে একটা, সুতরাং আমাদের গ্রুপ হবে 11। তাহলে আমরা দেখে নিই আরেকবার, এস ব্লকের ক্ষেত্রে আমরা শুধু এস অরবিটালের ইলেকট্রনটা কাউন্ট করব, পি ব্লকের ক্ষেত্রে আমরা এস এবং পি দুটো অরবিটালের ইলেকট্রনটাকে কাউন্ট করব, সাথে 10 অ্যাড করে গ্রুপ সংখ্যা বের করব, এবং ডি অরবিটালের ক্ষেত্রে আমরা এস ও ডি অরবিটালের ইলেকট্রনগুলো যোগ করলে আমাদের গ্রুপ সংখ্যা বের হয়ে যাবে। সুতরাং আমাদের এই জায়গায় বলতে দেখো 3d10 4s অন, তার মানে 3d10 4s অন মানে ডি ব্লকের ক্ষেত্রে তাহলে 10 যোগ 11 1, তার মানে 11, তার মানে আমাদের গ্রুপ হবে 11। আর পর্যায়ে তো আমরা সবাই জানি যে যেহেতু এটা লাস্ট, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা, সুতরাং এই জায়গায় এন এর মান কত, এন এর মান 4, তার মানে আমাদের পর্যায় সংখ্যা কত 4 এবং গ্রুপ সংখ্যা 11। তাহলে দেখি চতুর্থ পর্যায়ে এটা গ্রুপ 3, তার মানে এটা সম্ভব না। এটা চতুর্থ পর্যায়ে গ্রুপ 1, এটাও সম্ভব না, এটাও সম্ভব না। তাহলে চতুর্থ পর্যায়ে গ্রুপ 11 এটাই সম্ভব। অনেকে মনে করতো যে এই যে গ্রুপ নাম্বারটা দেওয়া আছে এটা সনাতন পদ্ধতি, অনেক আগে ইউজ করা, তো সো এই সনাতন পদ্ধতি কিভাবে ইলেকট্রন বের করতে হয় সেটা আমি পরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম সেটা দেখিয়ে দেবো। আপাতত এইটুকু জেনে রাখো। তাহলে আমি আশা করি যে যে তিনটে তোমাদের দেখালাম সেগুলো ক্লিয়ার হয়েছে। এখন পরবর্তী দেখি আমাদের কোশ্চেনটা কি বলছে। যে 4 নম্বর কোশ্চেন, বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য পরিসর নিচের কোনটিতে। এটা আমি তোমাদের একটু আলাদাভাবে দেখতে বলবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা নানাভাবে আসে। এটা অনেক সময় আসে বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক শক্তির পরিসর নিচের কোনটি, কম্পাঙ্কের পরিসর নিচের কোনটি, এরকম অনেক ভাবে আসে। সুতরাং এটা আমাদের অনেকের জন্য একটু মনে রাখা কি টাফ হয়ে যায় বা অনেক সময় ভুলে যায় আমরা। সো তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, একটি ট্রিক্সের মাধ্যমে আর কি তুমি এটা মনে রাখতে পারো। দেখি ট্রিক্সটা কি, যে মহাজগতের গামারঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবহেলিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। এখন আমি তরঙ্গ দৈর্ঘ্যের ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। যেমন সর্ববামে যে রশ্মিটা আছে অর্থাৎ মহাজাগতিক রশ্মি, এটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তার থেকে ডানে যে আছে তার একটু বেশি, তার থেকে আরো ডানে যে আছে একটু বেশি, এবং একদম সর্বাধিক ডানে যে আছে তার তরঙ্গ দৈর্ঘ্যটা সর্বোচ্চ মানে সব থেকে বেশি। এখন আমরা তো ছোটবেলা থেকে জানি যে
তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির একটা সম্পর্ক আছে, সেটা ব্যস্তানুপাতিক, এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের একটি সম্পর্ক আছে, সেটাও ব্যস্তানুপাতিক। সুতরাং তুমি যদি একটা দিয়ে মনে রাখো, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমটা যদি মনে রাখো, তাহলে আর তুমি বাকিগুলো নিজেই বের করতে পারবে। কারণ বাকিগুলোর সাথে সম্পর্ক বের করে আনসার করা যায়। সুতরাং একটা মনে রাখবো, আমরা তরঙ্গদৈর্ঘ্যের ক্রমটাই মনে রাখবো। এই যে মহাজাগতিক রশ্মি বা কসমিক রশ্মি, এটার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, যেহেতু সর্ববামে, তাহলে সব থেকে কম হওয়ার কারণে এর কম্পাঙ্ক এবং শক্তি সব থেকে বেশি। এবং রেডিও ও টেলিভিশন এটা সর্বাধিক ডানে অবস্থিত, সুতরাং এর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। আর এর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হওয়ার কারণে এর কম্পাঙ্ক এবং শক্তি সব থেকে কম। তা আশা করি তোমাদের এই নিয়ে আর কোনো ভুল হবে না। তরঙ্গদৈর্ঘ্যের ক্রম এটা অবশ্যই মনে রাখবে, কারণ এটা অনেক সময় এমসিকিউ সলভ করতে গেলে তোমরা দেখবে যে নিচের শক্তির ক্রম কোনটি, নিচের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম, নিচের কোনটি সঠিক। সো এই ট্রিক্সটা যদি তোমরা 3 থেকে 4 বার পড়ো, আমি আশা করি তোমরা এটা আর কোনোদিন ভুল করবে না। এমনি হয়তো অনেক রশ্মি রয়েছে, মুখস্থ করতে গেলে আমাদের মাঝখানে অনেকটা বাদ পড়ে যেতে পারে। সুতরাং তুমি যদি এটা মুখস্থ করে রাখো এই ট্রিক্সটার মাধ্যমে, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাহলে আরেকবার আমি লাস্ট একটু রিভিউ করে দিই, যে সর্বাধিক বামে যে থাকে তার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, সুতরাং তার কম্পাঙ্ক এবং শক্তি সব থেকে বেশি। সর্বাধিক ডানে যে থাকে তার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, সুতরাং কম্পাঙ্ক তার শক্তি সব থেকে কম হবে। তা আশা করি এটা ক্লিয়ার। এখন দেখি, আমরা বলছে বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য, আমাদের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্যের কথা বলছে। তাহলে সর্বাধিক ডানে যে থাকবে সে হবে সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য তার বেশি। এখন সর্বাধিক ডানে কি আছে? টেলিভিশন তরঙ্গ। তাহলে এর তরঙ্গটা এর সর্বাধিক ডানে, সেহেতু এর আহ, তরঙ্গদৈর্ঘ্যটা সর্বাধিক সব থেকে বেশি। তা আশা করি এটা তোমাদের আর কখনোই ভুল হবে না। এবং 5 নম্বরটা দেখি, যে নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি ডি অরবিটালের জন্য সঠিক? ডি অরবিটালের জন্য সঠিক। এখন আমি তোমাদের আগেই বলেছিলাম যে ডি অরবিটালের জন্য আমাদের এল এর মান কত হয়? ডি অরবিটালের জন্য আমাদের এল এর মান 2 হয়। এখন আমি দেখব, আগে এল এর মান দিয়ে আমি চেক করব, এল এর মান দিয়ে চেক করব যে কোথায় 2 আছে। এখন এটাই দেখো, এই যে প্রথমে যেটা থাকে সেটা এন এর মান, পরে যেটা থাকে সেটা এল এর মান, তারপরে যেটা থাকে এম এর মান, তারপরে এস এর মান। তাহলে দেখো এই জায়গায় এল এর মান 3, তার মানে এটা আগে থেকেই বাদ। এটাই 2, মানে এটা হতে পারে, আমি দেখছি এটা হতে পারে। এটা দেখো এল এর মান 3, মানে এটা বাদ। এবং এই দেখো এল এর মান এটা 2, তার মানে এটাও হতে পারে। এখন দেখো আমি অলরেডি অপশন কিন্তু দুটো বাদ দিয়ে দিছি। এখন এমসিকিউ আমাদের সাধারণত এইভাবেই সলভ করা উচিত, যে আমরা অপশন বাদ দেবো, যত সম্ভব পারি অপশন বাদ দেবো। এখন দেখো আমার কিন্তু সহজ হয়ে গেছে, যে এই দুটোর ভিতর আমার কম্পেয়ার করতে হবে, হয় এটা উত্তর হবে না এটা উত্তর হবে। অলরেডি কিন্তু আমি দুটো বাদ দিয়ে দিছি, এক্ষেত্রে কিন্তু 50-50 চান্স চলে আসে। সুতরাং আমরা অপশন বাদ দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চভাবে। এখন দেখো এই জায়গায় 2 1, এই জায়গায় 2 1 আছে, তার মানে দুটোই ঠিক আছে। কিন্তু তুমি কি কখনো দেখেছো এস এর মান 0 হয়? এস এর মান কি হয়? এস এর মান সবসময় প্লাস মাইনাস হাফ সম্ভব, 0 কখনো সম্ভব না। এস এর মান 0 হয় না, সুতরাং এটা বাদ। তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা হবে? ঘ হবে। ঠিক আছে, এইভাবে যদি তুমি প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ গুলো এভাবে সলভ করো, তা আশা করি তোমার এমসিকিউ যে ভীতিটা আছে সেটা অনেকাংশে দূর হয়ে যাবে। এখন আমরা 6 দাগ দেখি পরেরটা কি বলছে। পরেরটা আমাদের বলছে নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব? অবাস্তব মানে কি? কোনটা সঠিক নয়, মানে কোনটা হতে পারে না। এখন এটা কোনটা বাস্তব কোনটা অবাস্তব, এটা বোঝার জন্য তোমার একটা শর্ত জানা লাগবে। শর্তটা কি? তাহলে আমাদের শর্তটা কি? যে এন এর মান কখনো এল এর সমান হবে না। ঠিক আছে, মানে এন এর মানটা সবসময় এল এর থেকে বড় হবে। এন এবং এল এর মান কখনোই সমান হবে না, এটা প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্তটা কি? যে এল এবং এম এর মান সমান হতে পারে, কিন্তু এল এর মান কখনো এম এর থেকে ছোট হবে না। অর্থাৎ এম এর মানটা এল এর থেকে সব সময় ছোট হবে, বাট সমান হলে কোনো প্রবলেম নাই। এবং 3 নম্বর শর্তটা এস এর মান প্লাস মাইনাস হাফ হবে। তাহলে আমরা 3টা শর্ত কি কি? এন এবং এল এর মান কখনো সমান হবে না, এন এর মান অলওয়েজ এল থেকে বড় হবে।
এল এবং এম এর মান সমান হলে কোনো প্রবলেম নেই, কিন্তু এম এর মান বড় হতে পারবে না এবং এস এর মান প্লাস মাইনাস হাফ হবে। দেখো এ জায়গায় এন এর মান বড় এল এর থেকে, এবং এল এবং আমি এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে তোমরা প্লাস মাইনাস দেখবে না, প্লাস মাইনাস বাদ দিয়ে হিসাব করবে। অনেকে মনে করতে পারো যে ভাইয়া বলতে পারো যে ভাইয়া এই জায়গায় তো টু আছে, এই জায়গায় তো মাইনাস টু আছে, তার মানে তো মাইনাস টু তো ছোট হয়ে যায়। আমরা এই জায়গায় প্লাস মাইনাস কোনো কিছু হিসাব করব না, ঠিক আছে? আমরা প্লাস মাইনাস বাদ দিয়ে হিসাব করব। তাহলে দেখো এন এর মানটা বড় এল এর থেকে, আবার এম এর মানটা এবং এল এর মানটা কি সমান, তাহলে এটা বাস্তব, এটা বাস্তব। এখন দেখো এটা বাস্তব, এটা সম্ভব। এখন দেখো এই জায়গায় এন এর মানটা বড় এল এর থেকে, আবার এল এবং এম এর মান সমান, ঠিক আছে? তার মানে এটাও বাস্তব। এখন এই যে এইটা দেখো, এইটার দিকে একটু লক্ষ্য করো সবাই। দেখো এই জায়গায় এন এর মান এল এর থেকে বড়, প্রথমটা তো মানছে, কিন্তু দ্বিতীয়টা একটু দিকে লক্ষ্য করো তো, যে এল এর মানটা কি ছোট হয়ে গেছে না এম এর থেকে? আমরা মাইনাস দেখবো না। তোমরা বলতে পারো হ্যাঁ মাইনাস দেখবো না, আমরা আমরা মাইনাস বাদ দিয়ে দেখবো। যে বলতে পারো যে ভাই এই জায়গায় তো এম এর মান তো ছোট, তাহলে আপনি কিভাবে বলছেন যে এল এর মান ছোট হয়ে গেছে? না আমরা মাইনাস দেখবো না, মাইনাস বাদ দিয়ে দেখো তো, থ্রি আর টু, তার মানে কি এই জায়গায় এল এর মান ছোট হয়ে গেছে না? তাহলে এল এর মান ছোট হয়ে গেলে এটা কি সম্ভব? এটা কি বাস্তব? না, এটা সম্ভব না, এটা অবাস্তব। এটা দেখো এটির দিকে একটু লক্ষ্য করো, এই যে এন এর মানটা বড় আছে এল এর থেকে, আবার এম এর মানটা ছোট আছে, মানে দুটো শর্ত অলরেডি পূরণ করছে। তাহলে আমাদের এই জায়গায় কি বলছে? আমাদের বলছে কোনটি অবাস্তব। এখন অবাস্তব কোনটি হবে তাহলে? অবাস্তব এটা সম্ভব না, তাহলে রাইট অ্যান্সার গ দেখ। তাহলে দেখো এই প্রশ্নগুলো তুমি যদি এই শর্তগুলো জানা থাকে তোমার, তাহলে যতই প্রশ্ন ঘুরায় ফেরাই দিক না কেন তুমি পারবে, অবশ্যই পারবে এই শর্তগুলো। তার জন্য তোমার এই শর্তগুলো জানা থাকা লাগবে। আমি একবার একটু রিভিউ করে দিই, যে এন এবং এল এর মান কখনোই সমান হবে না, এন এর মান সবসময় এল এর থেকে বড় হবে, এবং এল এবং এম এর মান সবসময় সমান হবে। অর্থাৎ এল এবং এম এর এল এর মান সমান হলেও এল এর মান কখনো এম থেকে ছোট হতে পারবে না, অলওয়েজ এল এর মানটা বড় হবে। আর আমরা প্লাস মাইনাস দেখব না যখন আমরা হিসাব করব। এখন দেখি আমাদের পরের এমসিকিউটা কি বলছে, যে সাত 7 নম্বর এমসিকিউটা দিকে খেয়াল করি। আমরা সাধারণত একটা পরমাণু যখন প্রকাশ করি তখন আমরা কিভাবে প্রকাশ করি? উপরে থাকে তার পারমাণবিক ভর, নিচে থাকে তার পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, আর ডান দিকে উপর পাশে কি থাকে? প্লাস মাইনাস তার চার্জ সংখ্যা, এটা চার্জ সংখ্যা প্রকাশ করি, এইভাবে আমরা প্রকাশ করে থাকি। এখন বলছে এই আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? এখন নাইট্রোজেন 15 আর এই জায়গায় 7। তাহলে আমরা জানি এই যে ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা মাইনাস করি, তাহলে আমরা কি পাবো? নিউটন সংখ্যাটা পেয়ে যাব। এখন এই জায়গায় নিউটন সংখ্যা কত হবে? তাহলে 8। খ দেখ। এখন 8 নম্বরটা খেয়াল করো, যে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? এখন এটা আমরা তো মুখস্থ জিনিস, এটা বোঝানোর তেমন কোনো কিছু নাই। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, বিশেষ করে অনুশীলনীতে যে এমসিকিউ গুলো আছে থিওরিটিক্যাল, সেই এমসিকিউ গুলো মনে রাখবে অবশ্যই। তাহলে এটা কি হবে? এটা সঠিক উত্তর এমআরআই। এখন 9 নাম্বারটা দেখি, যে জাল নোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতির সাহায্য নিবে? এটা খুব খুব ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই মনে রাখবে, যে আমরা জাল নোট শনাক্তকরণে সবসময় আল্ট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মি আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এখন 10 নাম্বার আমরা দেখি, 10 নাম্বার আমাদের কি বলছে, যে বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? এখন আমরা জানি যে তোমার একটা বৃত্ত এরকম একটা বৃত্ত যদি কেন্দ্রকে কেন্দ্র করে যদি এভাবে ঘোরে, তাহলে এটা কি 2 পাই আর পথ অতিক্রম করে না? অর্থাৎ তার পরিধির সমান পথ অতিক্রম করে। আর পরিধির পথ সমান অতিক্রম করতে ধরি আমরা এন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সে সৃষ্টি করে। অর্থাৎ সে পরিধির সমান পথ অতিক্রম করে এন তম তম পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। এখন আমার এই জায়গায় বলছে চতুর্থ শক্তি স্তরের জন্য, তাহলে এন এর মানটা আমার কত? 4। তাহলে 4 ল্যামডা, তার মানে চতুর্থ পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। এখন যদি এই জায়গায় যদি 4 না থেকে আমাদের যদি 6 থাকতো, বা যদি বলতো সপ্তম, তাহলে সত্যি একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতে
পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? তাহলে 6 থাকলে 6 ল্যামডা মানে 6টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। যদি 7টা থাকতো তাহলে 7 ল্যামডা অর্থাৎ 7টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে একটা পূর্ণ তরঙ্গ ঘুরলে সে পরিধির সমান অতিক্রম করে এবং পরিধির সমান অতিক্রম করলে সে n ল্যামডা তরঙ্গ সৃষ্টি করে থাকে। তো আশা করি এমসিকিউটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখি 11 নম্বরে কি বলছে। 11 নম্বরে বলছে যে সোডিয়ামের শিকা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়। এটাও মনে রাখবে, এটাও মুখস্থ। এটা মনে রাখবে 590 ন্যানোমিটার। ঠিক আছে? এখন এই অনেক সময় অ্যাংস্ট্রমও থাকে। এখন এই ইউনিট সেন্স এগুলো আমি পরবর্তীতে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এখন 12 দাগে দেখো বলছে রিডবার্গ ধ্রুবকের মান কত? রিডবার্গ ধ্রুবক তো আমরা সবাই জানি যে আর এইচ, রিডবার্গ ধ্রুবককে আর এইচ দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি আমরা সেন্টিমিটার হিসাব করি, কিন্তু আগে মানে আমরা প্রশ্ন পড়ে তোমরা অবশ্যই একবার অপশনের দিকে লক্ষ্য করবে যে অপশনে কি আছে। দেখো এই জায়গায় মিটার আছে, তাও আমি তোমাদের সুবিধার্থে সেন্টিমিটারটাও লিখে দিই। 10967 সেন্টিমিটার ইনভার্স অন। ঠিক আছে? আর যখন আমরা মিটার নেব তখন 1.09678 ইন্টু 10⁻⁷ মিটার ইনভার্স অন। তাহলে যদি সেন্টিমিটারে থাকে তাহলে এটা 10967 8, যদি মিটারে থাকে 1.09678 ইন্টু 10⁻⁷ মিটার ইনভার্স অন। তাহলে দেখো তো এই জায়গায় কোনটা আছে, কোন অপশন আছে? খ দাগে। সুতরাং রাইট অ্যান্সার হবে খ, 1.0967 ইন্টু 10⁻⁷ মিটার ইনভার্স অন। এবার 13 দাগে দেখে আমাদের কি বলছে, নিচের কোন সমীকরণটি সঠিক নয়? এটা অবশ্যই খেয়াল রাখবে, আমরা এইটা মিস্টেক করে ফেলি। আমরা পড়ি নয় কিন্তু দাগাই কোনটি সঠিক। এখন অনেকে কি করবে জানো, এই যে পড়বে নয় কিন্তু দেখবে ফার্স্টে তো এই যে তরঙ্গ দৈর্ঘ্য নিউ বার, তরঙ্গ সংখ্যা মানে 1/ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য। এখন অনেকেই দেখবে যে এটা তো সঠিক, তার মানে এটাই মানে রাইট অ্যান্সার। কিন্তু এই জায়গায় আমার যে বলছে নয়, সঠিক নয়, সেটা দেখতে হবে। এখন আমরা তরঙ্গ সংখ্যা জানি যে 1/ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটা কিন্তু সঠিক, আমার বলতে সঠিক নয়। এখন আমরা জানি সি ইকুয়াল টু এফ ল্যামডা, সেই জায়গার থেকে ভি ইকুয়াল টু সি/ল্যামডা, তার মানে এটাও সঠিক। ডেল ই আমরা জানি ডেল ই ইকুয়াল টু এইচ নিউ, এটাও সঠিক। এইচ নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, তাহলে এটাও সঠিক। কিন্তু এইটার দিকে একটু খেয়াল করো, এইটার দিকে খেয়াল করো। আমরা ই সমান সমান কি জানি? ই সমান সমান আমরা জানি এইচ সি বাই ল্যামডা। এই দেখো ই এর সাথে ল্যামডার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। সুতরাং এই জায়গায় যেটা সমানুপাতিক, তার মানে সঠিক অ্যান্সার এইটা হবে। সঠিক নয় বলছে, তার মানে এইটা হবে। ঠিক আছে? তাহলে দেখো তোমাদেরকে আমি 1 থেকে 13 পর্যন্ত যে সলভগুলো করিয়েছি, 13টা কি প্রশ্নের সলভ হয়েছে? তার থেকে বেশি কি ইনফরমেশন তোমরা জানতে পেরেছো না? তাহলে যদি অবশ্যই ভিডিওর কমেন্টের নিচে জানাবে যে সাউন্ড কোয়ালিটি বা আদার্স সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা আমার কথাগুলো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো কিনা, বা অনেক বেশি ফাস্ট আমি আগাচ্ছি কিনা, সেটা দেখাবে। তো আজকে আমি এই পর্যন্ত যতটুকু দেখিয়েছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, যেহেতু এটা ফার্স্ট টাইম আর কি আমার জন্য। সুতরাং তোমরা যদি আমার কমেন্টে জানাও যে আমার কোন জায়গায় সমস্যা হচ্ছে তোমাদের, বা সাউন্ড ক্লিয়ার বা এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে আমার জন্য আর কি সুবিধা হবে। এবং পারলে ভিডিওগুলো যদি তুমি মনে করো ইফেক্টিভ আছে, তাহলে ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করে দিতে পারো। সো আজকে এই পর্যন্তই। পরে 13 14 থেকে যে প্রশ্নগুলো আছে অন্য একটা ভিডিওর মাধ্যমে সলভ করিয়ে দেবো। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।